কেমন আছো ছোট্ট বন্ধুরা? আমি আজকে তোমাদের জন্য ডক্টর গৌরী দেয়ের লেখা রক্তবাহী নামে একটি ভূতের গল্প পড়ে শোনাবো। শহরের এক প্রান্তে একটা পুরনো কারখানা। কবরের পেছনের দিকটা এখনো জঙ্গল হয়ে আছে। তারই মধ্যে একটা পোড়ো বাড়ি। লোকে বলে এটা নাকি ভূতের বাড়ি। দূর থেকে দেখা যায় গভীর রাতে টিমটিমে একটা আলো জ্বলছে আর নিভছে। একটু কাছ দিয়ে গেলে নানান রকম শব্দও কানে আসে। কবরের এই দিকটা দিনের বেলায় কেউ আসে না। শোনা যায় বাড়িটি ছিল একটি খ্রিস্টানের। মেয়ে, জামাই আর নাতি নিয়ে থাকতো এক বুড়ি দিদিমা। রাতারাতি কলেরায় সব শেষ হয়ে যায়। অনেক থানা, পুলিশ, পোস্টমর্টম হওয়ার পর তাদের কবর দেওয়া হয় একটা বড় গর্তের মধ্যে, চারজনকে একসঙ্গে। মৃতের পর এই চারটে আত্মা প্রতিশোধ নেবার জন্য কবর থেকে উঠে এসে আশ্রয় নিয়েছে এই বাড়িতেই। রাতের বেলা কেউ যদি ভুল করে এদিক দিয়ে যায়, সে আর নাকি ফিরে আসে না। লোকে বলে এরা রক্তচোষার দল। তবে সৌভাগ্যের বিষয়, এরা অন্য সব রক্তচোষাদের মতো বিভিন্ন রূপ ধরে শহরের বাড়ি বাড়ি হানা দেয় না। এদের দৌরাত্ম্য এই কারখানা ঘিরে। ছোটোখাটো জন্তু, জানোয়ার, কুকুর, বিড়াল মেরেও এরা খিদে মেটায়। কেননা প্রায়ই দেখা যায় কুকুর, বিড়াল মরে পড়ে আছে। গভীর রাত হলেই রেজি আর তার বাবা জন বেরিয়ে পড়ে শিকারের সন্ধানে। ঘোরাঘুরি করে বাড়ির আশেপাশে। একদিন সন্ধ্যাবেলা হঠাৎ দেখা গেল একজন সাহেব আর একজন মেম কবরের লেখাগুলো পড়ছে। বোধহয় কোনো বিশেষ কারোকে খুঁজছে। খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেল। তখন টর্চ জেলে ওরা দেখতে লাগলো। রেজি জানলা দিয়ে ওদের দেখলো, জনকে ডাকলো। তারপর দুজনের মধ্যে কি যেন একটা ইশারা হয়ে গেল। দুজনেই হঠাৎ হাজির হয়ে গেল সাহেব আর মেমের সামনে। রেজির সোনালি চুল, মিষ্টি মুখ আকর্ষণ করলো মেমকে। বলল, কি সুন্দর মিষ্টি ছেলে, তোমার নাম কি? রেজু একটু হেসে মুখ নিচু করলো। আরো ভালো লাগলো মেমের। জনের দিকে তাকিয়ে বলল, দেখুন, আমি আমার ঠাকুমার কবরটা খুঁজছিলাম ফুল দেব বলে। আমার ঠাকুমার নাম এমলি এমারসন। এই নামে কি কোনো কবর দেখেছেন? জন মাথা নাড়ল। তার জীবিতকালেই এমলি এমারসন মারা যায়। জন দেখেছে এই বুড়িকে। তার কারণ, বুড়িকে কবর দেবার সময় সবাই বলাবলি করেছিল বুড়ির নাকি 100 বছর, অথচ চেহারার মধ্যে অত বয়সের ছাপই পড়েনি। জন তখন ছোট্ট, সেও উৎসুক হয়ে দেখতে গেছিল বুড়িকে। জন হাতের ইশারায় ওদের নিয়ে গেল একটু দূরে। এমলির কবরখানা খুঁজে পেয়ে ওরা ফুল দিল, কিন্তু ফিরে আর কাউকে দেখতে পেল না। রাত হয়ে গেছে। হঠাৎ মাথার উপর দিয়ে একটা বাদুড় উড়ে গেল। ওদের ভয় দেখিয়ে কাজ উদ্ধার করতে হবে। অনেক দিন পর মানুষের রক্তের গন্ধ ওরা পেয়েছে। জন আর রেজি হঠাৎ হা হা করে হেসে উঠল। নিস্তব্ধ জায়গা, শব্দটা বিভৎস শোনালো ওদের কানে। ওরা ভয়ের চোটে রাস্তা হারিয়ে ফেলল। মেমটি চিৎকার করে বলে উঠল, হেল্প, হেল্প! কেউ সাড়া দিল না। রেজি হঠাৎ উড়ে এলো ওদের সামনে, তারপর আবার মিলিয়ে গেল। মেম ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাহেবের বয়স বেশি না। হাতে টর্চ জেলে এদিকে ওদিকে ফেলতে ফেলতে চিৎকিয়ে ওঠে, কেউ আছো? বাঁচাও! কেউ আছো? প্লিজ আমাদের বাঁচাও! রেজি খুব তেষ্টা পেয়েছে। মনে হচ্ছে এক নিমেষে ওদের রক্ত চুষে নেন, কিন্তু সেটা উচিত হবে না। আজ পর্যন্ত যত খাবার তারা জোগাড় করেছে একসঙ্গে ভাগ করে খেয়েছে। মিমকে, সাহেবকে একসঙ্গে পাওয়া ঝামেলা। আগে ওরা মিমকে শেষ করবে, তারপর মিমের খোঁজে সাহেব ঠিক আসবে, তখন ওকে সাবার করবে। এই ভেবে জন সাহেবের সামনে এসে দাঁড়ালো। সাহেব টর্চের আলোটা জনের মুখে ফেলতেই জন রেগে গিয়ে হাঁ করে তেড়ে গেলে সাহেবের দিকে। সেই বীভৎস মুখ, কুকুরের মতো ধারালো দাঁত আর মারার চোখের দৃষ্টি সাহেবকে ভুলিয়ে দিলেন মিমের কথা। সাহেব পালাতে লাগলো। জন তাড়াও করে যেতে লাগলো পুরো কারখানার সীমানা পর্যন্ত। সাহেব লোকজন জড়ো করতেই ছুটে চলল শহরের দিকে। ততক্ষণে মেম চোখ খুলেছে।
জন তার চোখের দিকে তাকিয়ে হাত নাড়ল। সঙ্গে সঙ্গে মেম উঠে দাঁড়ালো। তারপর জনের সঙ্গে সঙ্গে চলতে লাগলো জনের বাড়ির দিকে যন্ত্রচালিতের মতো। কিছুক্ষণ আগে রেজি এসে বাড়িতে সুখবরটা দিয়েছিল। বাবা খাবার আনছে, তোমার টেবিলে সাজাও। বুকু পীড়িত চারটে প্রাণী ডিনারের টেবিলের চারধারে বসলো। টেবিলের উপর শুয়ে আছে মেম ঘোরের মধ্যে। ঠিক তার মাথার কাছে বসে আছে রেজির ঠাকুমা। কতকগুলো হাড়ের উপর কুচকানো চামড়া দিয়ে ঢাকা এক বিভৎস মূর্তি। শুধু চোখ দুটো জ্বলছে জন্তুর মতো। ওদের জিভে জল আসছে। কতদিন ওরা কত ভালো শিকার পায়নি। জন ইশারা করলো মাকে। তুমি আগে। জনের মা, রেজির ঠাকুমা উঠে দাঁড়ালো। তারপর তার কঙ্কালসার মুখটা ধীরে ধীরে নামিয়ে আনলো মেমের গলার উপরে। মেমের শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। জনের হাতে চকচক করে উঠল বিশাল বড় একটা ভোজালি। ভোজালির গায়ে ধারালো অংশটায় রক্ত শুকিয়ে আছে। জনের মা মুখ তুলে উঠে দাঁড়াতেই রেজি এগিয়ে গেল। তারপর একসময় সেই বিশাল ভোজালিটা নেমে এলো মেমের শরীরের উপর। কেউ আসতে চায় না সাহেবের সঙ্গে। সবাই বলল ভোর হোক, তারপর যাব। ওখানে রাতে কেউ যায় না। তুমি যে প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছ, এই কত না। আসলে তুমি তো নতুন এসেছো এখানে, জানো না কি ভয়ঙ্কর ওই বাড়ি। সাহেব পাগলের মতো ছটফট করছে। কি করবে ভেবে পাচ্ছে না। চুপ করে বসে থাকাও তো যায় না। ছুটে গেল পুলিশ স্টেশনে। পুলিশ সব জেনে শুনে হাসলো, উড়িয়ে দিল ব্যাপারটা। বলল, আজকের যুগে কেউ ড্রাকুলাতেও বিশ্বাস করে না, ভূতেও বিশ্বাস করে না। ওসব গল্প কথা। সাহেব চিৎকার করে উঠল টেবিল চাপড়ে। আমি ভূত ড্রাকুলার বলছি না, বলছি একটা লোক আর একটা ছেলে, দুজনে আমার স্ত্রীকে ধরে রেখেছে। আপনি গিয়ে উদ্ধার করুন। পুলিশ অফিসার আর কথা বাড়ালেন না। বললেন, বেশ, চলুন। বড় বড় সার্চ লাইট আর 10-12 জন পুলিশ ছেয়ে গেল কবরখানা। 3খানা জিপ এসেছে, সেগুলো স্পটলাইটগুলো পর্যন্ত কবরখানার দিকে মুখ করে জ্বালিয়ে রাখা হয়েছে। সাহেব লোকেদের কাছে বাড়িটার কথা শুনেছে, কিন্তু বাড়িটা দেখেনি। পুলিশ অফিসার ওই বাড়িটার কাছেই নিয়ে গেল সাহেবকে। বলল, দেখুন কে কোথায়, কোথায় আপনার স্ত্রী। আর কেউ লক্ষ্য না করলেও অফিসার লক্ষ্য করলো সব জায়গায় পুরো ধুলো, চারিদিকে ঝুল, তার সাথে অন্ধকার। কেউ কোনোদিন এখানে পা দিয়েছে বলে মনে হয় না। শুধু ডাইনিং টেবিলটা পরিষ্কার, একটুও ধুলো নেই। মনে হয় কেউ যেন এই মাত্র মুছে দিয়ে গেছে শুকনো কাপড় দিয়ে, কিন্তু টেবিলের উপর 2-4 ফোঁটা রক্ত শুকিয়ে আছে। অফিসারের জোরালো আলো আর অভ্যস্ত চোখ ভুল করলো না দেখতে। তাড়াতাড়ি আলোটা ঘুরিয়ে নিয়ে অফিসার অর্ডার দেয়, ফিরে চলো সবাই। সাহেব বলে ওঠে, কিন্তু আমার স্ত্রী। অফিসার তখনও গা ছমছম করছে, একটু রূঢ়ভাবেই বলে, আমাদের যথাসাধ্য করেছি, এবার আপনি ডায়েরি করুন। পরে কি করা যায় দেখা যাবে। আপাতত আমাদের আর কিছু করণীয় নেই। আপনি আমাদের সঙ্গে যাবেন তো, নাকি? অন্যমনস্ক হয়ে মাথা নাড়ল সাহেব। ওর স্থির বিশ্বাস এখানেই ওরা লুকিয়ে রেখেছে তার স্ত্রীর শরীরটাকে। হয়তো মেরেও ফেলেছে। বেঁচে থাকার আশা আর নেই তার। ভাবতে গিয়ে দু চোখ জলে ভরে এলো সাহেবের। মাত্র 2 বছর হলো ওদের বিয়ে হয়েছে। বেশ ছিল ওরা লন্ডনে। তারই কাজে আসতে হলো ইন্ডিয়া। আর ইন্ডিয়ায় আসা হলো বলে তার ঠাকুমার কবরটা দেখবার একটা ইচ্ছেও হলো। সব দোষ তার। কিন্তু সে কি করে জানবে এখানে এসে এত বড় একটা অঘটন ঘটে যাবে। গাড়িতে ওঠার আগে পর্যন্ত সাহেবের চোখ খুঁজতে লাগলো এদিক ওদিক। পরশুদিন তাকে ফিরে যেতে হবে। তার আগে ও আর একবার আসবে নিজে, একা খুঁজে দেখবার জন্য। না, সন্ধেবেলা না, দিনের বেলাতে আসবে। ভাবা মত্ত মনটা একটু শান্ত হলো। বলা যায় না, খুঁজে পেতেও তো পারে। আসলে সে বেঁচে আছে না বেঁচে নেই, এই খবরটা না নিয়ে সে কিছুতেই দেশে ফিরবে না। পরদিন সকালে বেশ কয়েকটা দরকারি কাজ সেরে বেরোতে বেরোতে বেলা 2টো বেজে গেল। সাহেব ভাবলো সন্ধে হতে তো অনেক দেরি, তাই বেলায় যাওয়া যাক। ভাবা মাত্রই কাজ। গাড়িটাকে একটু দূরে পার্ক করলো সাহেব। গাড়ির শব্দে ওরা যদি লুকিয়ে পড়ে। তারপরে নিঃশব্দে এগিয়ে চলল রাস্তা দিয়ে হেঁটে কবরখানার দিকে। জনের পরিবারটা
ক্ষেপে আছে সাহেবের উপরে। লোকটা তাদের শান্তি নষ্ট করেছে। গাড়ির আলো, পুলিশ যখন এলো, ওদের খাওয়া তখন সবে শেষ হয়েছে। তাড়াতাড়ি করে টেবিলে যা ছিল সেসব নিয়ে ওরা চিমনির মধ্যে ঢুকে গিয়েছিল। ওখানে ততক্ষণ থাকতে ওদের খুব কষ্ট হচ্ছিল। তখনই ঠিক করেছিল সাহেবকে ওরা ছাড়বে না, ওকে শেষ করে দেবে। কিন্তু এত আলো ওরা সহ্য করতে পারল না। তাছাড়া বেশি মানুষের সামনে তারা বেরোয় না। সবাই যদি জেনে যায় সত্যিই ওরা এখানে থাকে, তবে সরকার ব্যবস্থা নেবে, বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দেবে। তখন ওরা কোথায় গিয়ে আশ্রয় নেবে? এর জন্য লুকিয়েছিল, নয়তো সাহেবকে শেষ করে দিত তখনই। হঠাৎ জনের মা উঠে বসলো। মার দেখা দেখি জন বাতাসে কান পেতে কি যেন একটা শুনল। তার মুখে হাসি ফুটে উঠল। সাহেব আসছে একা। দূর থেকে জন দেখলো সাহেবের হাতে বন্দুক। বোন, এবার একটু জোরেই হাসলো জন। বন্দুক তাদের কি করবে? সাহেবটা কি বোকা? এখনো বুঝতে পারছে না কাদের সামনাসামনি ও দাঁড়াতে যাচ্ছে। দিনের বেলা এরা সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়, তারপর রাত হলে রক্তচোষা হয়ে যায়। জন ঠিক করলো সাহেবকে সম্মোহন দিয়ে ও বিঁধে ফেলবে। তারপর রাত্রিরেতে ভোজ পর্ব চলবে। আর একবার জিভ দিয়ে ঠোঁটটা চেটেও নিল জন। এখন বেশ কিছুদিন আর তাদের খাবার কথা চিন্তা করতে হবে না। জন একটা বৃদ্ধের রূপ ধরে অপেক্ষা করতে লাগলো, হাতে বন্দুক। সুতরাং বুকে বল। সাহেব এগিয়ে চলল ভূতুরে বাড়িটার দিকে। আগে ভূতের বাড়িটার চারধারে যে ঘুরে দেখবে, তারপর যা থাকে কপালে ভুলে ভেতরে যাবে। ওরা সাগর পাড়ের মানুষ, ওদের গায়ের নীল রক্ত। ওরা কি এত সহজে হেরে যেতে পারে? কথাটা ভাবতেই চাঙা হয়ে উঠল সাহেব। বাড়ির চারিদিকটা ঘুরে দেখতে দেখতে এসে পৌঁছালো ওদের সেই খাবার ঘরের লাগোয়া জানলার তলায়। আর সঙ্গে সঙ্গে চমকে উঠল, জানলার তলায় তার স্ত্রীর নতুন কালো হাই হিল জুতোটা পরে আছে। তার পাশে এ কি, সোনালি চুল! আর থাকতে পারল না সাহেব, মাথায় রক্ত উঠে গেল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলল বাড়ির দিকে। দরজার ঢোকার মুখেই দাঁড়িয়ে এক বৃদ্ধ। সে আর কেউ নয়, জন। সাহেব বৃদ্ধকে দেখে থমকে দাঁড়ালো, চিৎকার করে বলল, কে কে আপনি? এখানে কেন? আমি তো এখানেই থাকি। মিথ্যে কথা, সাহেব জোর দিয়ে বলে উঠল। কাল রাতে আমরা তোলপাড় করে খুঁজেছি, এখানে কেউ ছিল না। ও, কাল রাতে? আমি একটু শহরে গিয়েছিলাম তো। তা ভেতরে আসুন না, কি হয়েছে বলুন। আপনি এত রাগছেন কেন? সাহেব উত্তর দিল না, বৃদ্ধকে ঠেলে ভেতরে ঢুকতে গেল। কিন্তু এ কি, তার হাতটা তো বৃদ্ধের শরীরে ঠেকলো না। শরীরের মধ্যে দিয়ে ঘুরে এলো যেন হাওয়া শরীর। 1 মিনিট, তারপরে প্রচন্ড আক্রোশে বৃদ্ধের শরীর লক্ষ্য করে বন্দুক গর্জে উঠল। চারিদিক থেকে অট্টহাসি কানে তালা লাগিয়ে দিল সাহেবের। বুঝতে বাকি রইল না কাঁধে পাল্লায় সে পড়েছে। এখন আর সেই বিদ্রোহ নেই, তার বদলে একটা লোক। এটিও চেনে, সেদিন রাত্রিরে এর বা তারাতেই সে বানিয়েছিল স্ত্রীকে ফেলে। মৃত্যু ভয় নয়, প্রচন্ড আক্রোশ হতে লাগলো সাহেবের। চিৎকার করে উঠল, আমার মৃত্যুর পর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আমার জীবনটা তোমরা নষ্ট করছো, আমিও তোমাদের শেষ করে ছাড়বো। আরো কিছু হয়তো বলতে যাচ্ছিল সাহেব, সময় পেল না। জন তার চোখের সামনে এসে চোখে চোখ রেখে দাঁড়ালো। আস্তে আস্তে সাহেবের দেহটা লুটিয়ে পড়ল মাটিতে। জনের মা ফিক ফিক করে হেসে উঠল। আর বাকি 3 জন সাহেবের শরীর ঘিরে আনন্দে নৃত্য করতে লাগলো। আর মাত্র ঘন্টা, অন্ধকার হতে যেটুকু দেরি, তারপরই বসবে তাদের ভোজসভা। সাহেব দেখলো মেয়ে মিশে দাঁড়িয়েছে, তার চোখে আগুন। বলল, সাহেব তুমি এসো, আমরা এর প্রতিশোধ নেব। বিড় করে সাহেব সম্মোহিত অবস্থায় বলে, আমি আসছি, আমি আসছি। গল্পটার এখানেই শেষ হবার কথা, কিন্তু আর একটু না বললে উৎসুকটা থেকেই যাবে। তাই বলছি, ঠিক 1 বছর পর হঠাৎ ওই পুরনো ঝরঝরে বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ে গেল। সকলে বলল পুরনো হয়েছিল, কি করে দাঁড়িয়েছিল এটা আশ্চর্য। কিন্তু সত্যি কি তাই? সাহেব